ভূতের কথা আপনারা অনেকেই শুনেছেন, হয়তো কেউ কেউ দেখেছেনও। আবার একবিংশ শতকের পাড়ার রকে চায়ের আড্ডায় এই নিয়ে এখনো বিস্তর আলোচনা হয়। ভূত না হয় দেখেছেন, কিন্তু ভূতের সঙ্গে কখনো মায়ায় জড়িয়ে পড়েছেন? আমি পড়েছি। গল্পের কথালিপিতে এই প্রথমবার আজ আমি আপনাদের শোনাব এক ভৌতিক প্রেমের কাহিনী। একদিন না হয় গল্পের খাতিরে একটু অবিশ্বাসের পাথরটা না হয় ভাঙলেন। একদিন বিকেল বেলা পার্কে হাঁটতে গিয়ে রামবাবু দেখলেন বেঞ্চের উপর শ্যামবাবু আগে থেকেই বসে আছে। রামবাবু খুশি হয়ে তার পাশে বসে ভুরু কুচকে বললেন, বুঝলে শ্যাম, সকাল থেকে আজ মাথাটা কেমন যেন বিগড়ে আছে। বিগড়ে কেন বলো তো? আরে আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম একটা ভূত আমার পায়ের কাছে বসে হাসছে। আচ্ছা তুমি বলো, ভূত কি কখনো হাসতে পারে? আরে ধুর, ভূত বলেই কিছু হয় না, তার আবার হাসি। হাসতে হাসতে কথাটা বলে হাওয়ায় মিলিয়ে গেলেন শ্যামবাবু। ভূতে যারা বিশ্বাস করেন না তাদের একটা বড় যুক্তি হলো যে তারা নিজের চোখে ভূত দেখেননি, আর যারা দেখেছেন বলে দাবি করেন তারাও নাকি ডাহা মিথ্যেবাদী। নিজের চোখে না দেখলে তারা ভূত, ভগবান, টিনটিন, ফেলুদা, রামধনু কিছুতেই কিছু বিশ্বাস করেন না। আমরা অবশ্য এতদিনে বিশ্বাস অবিশ্বাস এই দু নৌকাতেই পা দিয়েছিলাম। সেই নৌকাতে চড়েই আজ আমরা পুরনো একটা হোটেলে হাজির হব। পরিত্যক্ত নয়, রীতিমতো জনসমাগম হয় সেখানে। শুধু 18 নম্বর ঘরখানাতেই কেউ যায় না। সে যাকে ধীরে ধীরে সব কথা খুলে বলবো, শুনতে থাকুন। গল্পের কথালিপিতে আজকে নিবেদন শায়ক আমানের কলমে নিজের চোখে না দেখলে। আগে আপনার পেশাটা কি বললেন যেন? প্যারানর্মাল ইনভেস্টিগেটর? আগে না মশাই, প্যারানর্মাল ডিবাঙ্কার। তার মানে? মানে পৃথিবীর যত হানাবাড়ি, পোড়োবাড়ি, ভূতের বাড়ি আছে তাদেরকে ভুয়ো প্রমাণ করাটাই আমার পেশা। দিন, চাবিটা দিন। ভারী শৌখিন পেশা, কিন্তু পেট চলে কি করে? অত হেজে লাভ কি বলুন তো? চাবিটা দিন। লোকটা এবার বাঁকা হাসি হেসে বলল, তা আমাদের হোটেলেও কি ভূত খুঁজতে এসেছেন নাকি? দেখুন, ভূত আমি খুঁজি না, বরঞ্চ ভূত যে নেই সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই বারবার। ম্যানেজার আগের মতোই হাসি মুখে চাবির ব্যাগ থেকে একটা চাবি নামিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, সে ভূত প্রেত নিয়ে আপনি যা করার করুন, আমার কোনোই আপত্তি নেই। সকালে ঘরটা ছেড়ে দিলেই হলো। আমি মাথা নেড়ে সিঁড়ির দিকে পা বাড়ালাম। লোকটাও টেবিল ছেড়ে বেরোতেই যাচ্ছিল, কিন্তু কিছু যেন মনে করে থেমে গেল। গিয়ে বলল, একটা কথা আপনাকে বলা হয়নি। শুনে বুঝলাম ম্যানেজারের গলাটা কেমন যেন ধরে এসেছে। পিছন ঘুরে বললাম, কি বলুন তো? ভদ্রলোক একটু ইতস্তত করে বললেন, এমনি হলে বলার দরকার পড়তো না, তবে ভূতের কথা উঠল কি না তাই বলছি। এ হোটেলের 18 নম্বর ঘরটা রাতের দিকে খোলা হয় না। কেন বলুন তো? আমার মনে একটা আশার আলো ফুটে উঠছে। একটা ভূতের বাড়ির খোঁজেই তো এখানে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম সে বাড়িখানা মাস খানেক আগে বিক্রি হয়ে গিয়েছে। পুরনো ইট পাটকেল ভেঙে চুরে রেনোভেশনের কাজ শুরু হয়েছে। হতাশ হয়ে ফেরার ট্রেন ধরবো, কিন্তু স্টেশনে পৌঁছেও দেখলাম কি যেন একটা কারণে বেশ ট্রেনও বাতিল হয়ে গিয়েছে। গোদের উপর বিস্ফোরা। তাই আজকের রাতটা এখানে কাটিয়ে যাওয়ার মতো হোটেল খুঁজছিলাম। আপাতত ম্যানেজারের কথা শুনে মনে হচ্ছে এখানে এই 18 নম্বর ঘরখানাকে ঘিরেও ভৌতিক কিছু গল্প কথা চালু আছে। জিজ্ঞাসা করলাম, কেন, ঘরে ভূত আছে বুঝি? তা জানি না, আমি নিজে কিছু দেখিনি, কিন্তু এখানকার কর্মচারীরা ঘরটাকে এড়িয়ে চলে। আমি হাতের চাবিটার উপর দৃষ্টি বুলিয়ে দেখলাম তার উপর 16 লেখা আছে, অর্থাৎ 18 নম্বর ঘর আমার কাছে পিঠে।
কেন, কি আছে ও ঘরে? কি আছে বলতে পারবো না, কিন্তু সচরাচর কেউ যেতে চায় না ওদিকে। মানে ভূত জাতীয় কিছু একটা আছে বলছেন? কি মুশকিল, বললাম তো ভূত আছে কিনা জানি না, তবে একটা ছবি আছে। ছবি? হ্যাঁ, অনেক পুরনো বাঁধানো একটা ছবি ওই ঘরের দেওয়ালে ঝুলছে। আমি এসে থেকে সরাতে পারিনি সেটাকে। সরাতে পারেননি মানে? মানে যেদিন ছুঁড়ে ফেলে দেবেন তার পরদিন ঘর খুলে দেখবেন সেটা আবার নিজের জায়গায় ফিরে এসেছে। এ কি হুজ্জুতি রে বাবা! তা একখানা ছবির জন্য আপনার লোকেরা ঘরে ঢুকতে চায় না? তা ঠিক নয়, তবে একবার গুজব রটে গেলে বুঝতেই তো পারছেন, লেবার ক্লাস লোকজন একটু সুপারস্টিশাস। সুপারস্টিশিয়াস লোকজন না হলে কি আর কেউ ভূতে বিশ্বাস করে? বেশ, আজ রাতে না হয় আমি দেখছি আপনার ভূত ছাড়ানো যায় কিনা। আমার কথা শুনে ম্যানেজার হা হা করে উঠলেন। সর্বনাশ, ও কাজটা করবেন না। কেন? একান্তই যদি ওসবে বিশ্বাস না করেন তবে শুনুন, কিছু রেনোভেশনের কাজ চলছে ঘরটাতে। সিমেন্ট বালিটালি সব ছড়িয়ে পড়ে আছে, তার মধ্যে বারান্দাটাও গেছে ভেঙে। ওদিকটা না যাওয়াই ভালো। বেশ, আমার মনে থাকবে। চাবিটা হাতে দোলাতে দোলাতে আমি দোতলায় উঠে এলাম। নিচের তুলনায় এখানে আলো বেশ কম। অন্ধকারের কার্পেটে ঢেকে আছে লনের মেঝেটা। সেই অন্ধকার চাদরে পা রেখে আমি ধীরে সুস্থে এগিয়ে এলাম। 16 নম্বর ঘরটায় আমি বহাল হয়েছি। সেটার দিকে এগিয়ে যেতেই 18 নম্বরটা চোখে পড়ল। দরজার নিচ দিয়ে সত্যি খানিকটা সিমেন্ট আর বালি বেরিয়ে এসেছে। দরজাটার আলাদা করে কোনো বিশেষত্ব নেই, কিন্তু কৌতূহল বশত সেটার উপরেও হাত রাখলাম আমি। হালকা ঠেলা দিলাম, দেখলাম বাইরে থেকে তালা দিয়ে আটো সাটো করে বন্ধ করা আছে দরজাটা। হঠাৎ কি খেয়াল হতেই আঙুলের ডগা দিয়ে আলগা টোকা দিলাম দরজাটার উপর। তারপর মনে মনে হেসে পাশের ঘরটা ছেড়ে এগিয়ে এসে দাঁড়ালাম আমার 16 নম্বর ঘরটায়। চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে এলাম, আর সাথে সাথেই মনে হলো টক টক করে একটা শব্দ আসছে কানে। আচমকা শব্দটা কানে আসতেই মারাত্মক চমকিয়ে উঠেছিলাম। চারপাশে তাকিয়ে দেখি লনের উপরে আমি ছাড়া আর কেউ নেই। ভালো করে কান পাততে আমার নিজের কানকেই সন্দেহ হতে লাগলো। টোকাটা আসছে 18 নম্বর ঘরের দরজার ভিতর থেকেই। আমি সাহসে ভর করে সেই দিকে এক পা এগিয়ে যেতেই থেমে গেল আওয়াজটা। আমি ভুরু কুঁচকে কিছুক্ষণ সেইভাবেই দাঁড়িয়ে রইলাম। কানে কি ভুল শুনলাম এইমাত্র? হতেই পারে। ঘরে ফিরে এসে দরজাটা বন্ধ করে দিলাম। ভূতের ভয়টা আমার ছোট থেকেই নেই। শুধু ভূত কেন, অবাস্তব কোনো কিছুতেই বিশ্বাস করাটা আমার স্বভাব বিরুদ্ধ। আমার বয়সী ছেলেরা যে বয়সে মায়ের কোলে শুয়ে স্কন্ধ কাটা, নর রাক্ষস কিংবা জলপরীদের গল্প শুনত, সেই বয়সে আমি 3-3খানা খবরের কাগজ খুঁটিয়ে পড়ে ফেলতাম। রূপকথা যে একেবারে পড়িনি তা নয়, কিন্তু পড়ে মনে হয়েছে সেসবই তৃতীয় শ্রেণীর লেখকদের অল্প খেটে বেশি পয়সা রোজগার করার বাহানা মাত্র। আরে পড়তে হয়তো চার্লস ডিকেন্স কিংবা শরৎচন্দ্র পড়ো, তা নয় যত গাঁজাখড়ি আজগুবি গাল গল্প। আর সেই সব গল্প পড়ি মনের ভিতর ভূতের অন্ধকার জমে ভূত জন্মায়। যেমন এই ঘরে ঢোকার আওয়াজটা। ভেবেচিন্তে দেখলাম সেটার নানান রকম ব্যাখ্যা হতে পারে। এমনকি আমার মনের ভুলও হওয়াটা অসম্ভব কিছু নয়। এই ঘরের জানলাগুলো ঠেলা দিয়ে খুলে দিলাম এবার। বাইরের আশেপাশের বাড়িগুলোতে টিম টিম করে আলো জ্বলছে। দু একজন মানুষও চোখে পড়ল। ঘরের আলো নিভিয়ে ফিরে এসে চেয়ারে গাটা এলিয়ে দিলাম। জানলা দিয়ে বেশ ফুরফুরে তাজা হাওয়া এসে ঘরের ভিতর ঢুকছে। সারা দিনের পরিশ্রমে শরীরটা ক্লান্ত হয়ে আছে। বেশ কিছুক্ষণ সেইভাবে বসে থাকতে থাকতে আমার চোখ ভারী হয়ে এলো। ঘুমিয়ে পড়েছিলাম কিনা জানি না, কিন্তু হঠাৎ মনে হলো
খানিক দূর থেকে সেই টোকার আওয়াজটা আসছে। আমি ধরফর করে উঠে বসলাম। না, এবার আর দূর থেকে নয়, আমারই ঘরের দরজায় কেউ টোকা দিচ্ছে। এমতো অবস্থায় আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো হৃৎপিণ্ডের গতি একটু বেড়ে যেত বইকি, কিন্তু আগেই বলেছি আমি চরম বাস্তববাদী। চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে এগোতে এগোতে জিজ্ঞেস করলাম, কে, কি চাই? উপাস থেকে ম্যানেজারের গলা ভেসে এলো, আরে আমি সব ঠিকঠাক আছে তো? আপনি কি ভেবেছিলেন আপনার ভূত এরই মধ্যে আমার ঘাড় মটকেছে? না না, এ ঘরটায় ওসব কিছু নেই। অন্য ঘরে আছে বলছেন? না না, আমি কিছুই বলছি না, আপনার কিছু না হলেই হলো। আমি শুকনো হাসি হেসে বুঝিয়ে দিলাম যে আপাতত আমার কোনো সমস্যাই হচ্ছে না। ম্যানেজারও খুশি মনে মাথা দুলিয়ে সিঁড়ির রাস্তা ধরলেন। যাবার পথে 18 নম্বর ঘরের কাছে গিয়ে একবার চোখ তুলে দরজাটার দিকে তাকিয়েই হনহন করে হেঁটে চলে গেলেন। আমি মনে মনে হাসলাম। সামান্য একটা গুজব আর কয়েকটা অযৌক্তিক গালগল্প মানুষকে কতটা ভীতু করে তুলতে পারে, কথাটা ভাবতেই আমাকে যেন নেশায় চেপে ধরল। মনে হলো এ হোটেলে যখন এক রাত কাটাবই তখন 18 নম্বর ঘরখানা একবার না দেখলে চলবে না। ভুতুরে ছবির সমাধান তার উপর যদি করে দিতে পারি তাহলে তো কথাই নেই, কিন্তু সে ঘরের দরজা তো বন্ধ। এ ঘরের চাবি দিয়েও তো সে ঘরের দরজা খুলবে না। তাও ঘরের ভিতর ঢুকে একটা টর্চ হাতে নিয়ে আমি সেদিকেই এগিয়ে গেলাম। এতক্ষণে বাড়ির সব আলো নিভে গিয়েছে। চারিদিক আশ্চর্য রকম নিস্তব্ধ শোনাচ্ছে। অ্যাডভেঞ্চারের গন্ধে বুকের ভিতরটা কেমন যেন ছমছম করতে লাগলো। 18 নম্বর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই অবাক হয়ে গেলাম। আশ্চর্য, একটু আগে নিজে দেখে গিয়েছি ঘরের দরজাটা বাইরের দিক থেকে তালা বন্ধ করা, অথচ এখন বেশ খানিকটা ফাঁক হয়ে খুলে রয়েছে। তবে কি ম্যানেজারই আসার সময় খুলে গেল দরজাটা? কিন্তু খামখা রাত বিরেতে দরজা খুলতেই বা যাবে কেন? যাই হোক, 7-5 না ভেবে ঘরের ভিতরে ঢুকে এলাম। ঢুকতেই পুরনো সিমেন্ট আর ভাঙা ইটের গন্ধ নাকে এলো। ম্যানেজার তার মানে মিথ্যে বলেনি, সত্যি ঘরটায় রেনোভেশনের কাজ চলছে। চাঁদ আর টর্চের আলোয় যত দূর দেখা যায় তাতে বুঝলাম আমার ঘরটার সাথে এ ঘরটার বিশেষ কোনো পার্থক্য নেই। চোখে পড়ল ঘরটা লাগোয়া একখানা বারান্দা আছে, আর সেটা মাঝখান থেকে ভেঙে পড়ে ইট বেরিয়ে পড়েছে। দেওয়ালের গায়ে কোনো রকমে ঝুলে আছে বারান্দাটা। ভয় হলো বেখেয়ালে কেউ যদি সেখানে গিয়ে দাঁড়ায় গোটাটাই হয়তো ভেঙে পড়বে নিচে। টর্চের আলো এদিক ওদিক করে একটা জিনিস চোখে পড়তেই আমি থমকে গেলাম। দেখলাম দেওয়ালের গায়ে ঝুলন্ত একটা বাঁধানো ফটোগ্রাফ। এটার কথাই তবে বলছিল ম্যানেজার। টর্চের আলো সেটার উপর রেখে আমি ধীরে সুস্থে সেই দিকে এগিয়ে গেলাম। এই তবে 18 নম্বর ঘর, যাকে এই হোটেলের স্টাফ থেকে ম্যানেজার অব্দি এড়িয়ে চলে। দেওয়ালে একখানা ছবি ছাড়া আর তো কিছুই সন্দেহজনক দেখলাম না। আমার বুক ফুঁড়ে কয়েকটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ছবিটা অল্প বয়সী কোনো মেয়ের। একসময় এ ঘরের কোনো বাসিন্দাই হয়তো লাগিয়েছিল ছবিখানা। মেয়েটা দেখতে কিন্তু ভারী মিষ্টি। বাঁকানো টিয়া পাখির মতো নাক, কোকড়ানো চুল, মুখের বেশিরভাগটাতেই সিমেন্ট আর ধুলো জমাট বেঁধে ঢাকা পড়ে গিয়েছে। খালি তার ফাঁক দিয়ে দুটো গভীর বড়সড় চোখ দেখা যাচ্ছে। হঠাৎ মনে হলো একটা ভারী হাওয়ার স্রোত আমার পিঠের পিছনে যেন জমাট বেঁধে আছে। মানুষের আঙুলের মতো করেই আমাকে স্পর্শ করতে লাগলো তারা। আমার মুখ দিয়ে আচমকাই একটা শব্দ বেরিয়ে এলো, কে? পিছন ফিরে কাউকেই দেখতে পেলাম না। ঘরের দরজাটা আগের মতোই খোলা। চাঁদের আলো ভিতরে এসে রূপালী আলো ছায়ায় ঢেকে রেখেছে ঘরটাকে। এছাড়া আর তো কিছু চোখে পড়ল না। আমার সামনে তাকিয়ে থাকা ওই ছবিটা
দেওয়াল থেকে খুলে নিলাম আমি। আংটা থেকে দেখলাম সহজেই উঠে এলো সেটা। যতটা পারা যায় ধুলো ঝেড়ে নিলাম। ঘরের দরজাটা আগের মতোই খোলা রাখলাম। যে খুলেছে সেই না হয় দরকার পড়লে বন্ধ করে নেবে, আমার কি ঠেকা পড়েছে নাকি? ছবিটা হাতে ঝুলিয়ে নিজের ঘরে ফিরে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। টেবিলের উপর রেখে দিলাম ছবিখানা। এখন দেখা যাক কখন আবার দেওয়ালে গিয়ে ওঠে সেটা। ভূত বলে যে কিছু নেই তা আমি বহুকাল আগে থেকেই জানি। তার সত্ত্বেও প্রতিবার কথাটা প্রমাণ করতে পেরে অদ্ভুত একটা স্বস্তি পাই। এই মুহূর্তে আবার সেই জয়ের আনন্দে আমার মনটা একেবারে ভরে গিয়েছে। খুব একচোট হেসে নিলাম। ঘরটার সামনে দিয়ে যাওয়ার সময় ম্যানেজারের মুখটার কথা খুব মনে পড়ছে। আচ্ছা আহাম্মক লোকটা। ছবিটার দিকে চোখ পড়লে অদ্ভুত কয়েকটা প্রশ্ন ভেসে উঠছে মনে। কে যে ঝুলিয়েছিল সেটা সরিয়েই বা নেওয়া হলো না কেন? বন্ধ চোখের পাতায় তার ধুলোয় ঢাকা মুখের আড়াল থেকে চোখটা যেন এখনো তাকিয়ে আছে আমার দিকে। এই ঘুমাচ্ছিস কেন? ওঠ ওঠ। ভাবতে ভাবতে কখন যে ঘুমে ঢুলে পড়েছিলাম মনে নেই। আচমকা ঘুমটা ভেঙে গেল, আর সাথে সাথে অদ্ভুত একটা ভয় আমার বুকটা শিউরে উঠল। মহিলা কণ্ঠ। তার থেকেও বড় কথা হলো গলাটা এসেছে আমার ঘরের ভিতর থেকেই। কিন্তু স্পষ্ট মনে আছে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করেই তো শুয়েছিলাম। এর কি ব্যাখ্যা হতে পারে? চোখ খুলে সামনে তাকাতেই আমার বুকের ভিতর ভয়টা কয়েক গুণ বেড়ে গেল। জানলার ফাঁক দিয়ে এক ফালি জ্যোৎস্না ঘরের ভিতরে এসে পড়েছে। সেই আলোতে দেখতে পেলাম মেয়েটাকে, তবে অচেনা নয়। একটু আগে এর মুখই দেখেছিলাম 18 নম্বর ঘরের ছবিটায়। কোনো রকমে কোমরে ভর দিয়ে উঠে হাতের সামনে টর্চটা না পেয়ে দেশলাই জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা জ্বলল না কিছুতেই। এবার হালকা হাসির সাথে গলাটা আবার শোনা গেল, ওটা জ্বলবে না, আমি সামনে থাকলে আগুন জ্বলে না। আমার হাত থেকে দেশলাইয়ের বাক্সটা ছিটকে পড়ল। কাপা কাপা গলায় প্রশ্ন করলাম, কে? তুমি কে? আমি ভূত। ভূত? সে কি? তো আমার মুখ দেখে কি মনে হচ্ছে আমি বেঁচে আছি? মুখ দেখে কি বোঝা যায় নাকি কে বেঁচে আছে আর কি কে নেই? তাই নাকি? তা কি দেখে বোঝা যায়? আজ পর্যন্ত তো কেউ দেখেনি, তাই কোথাও লেখা নেই। ও তা জানি না, মোট কথা আমি ভূত। কিন্তু আমি যে বিশ্বাস করি না। চোখের সামনে দেখেও বিশ্বাস হচ্ছে না? আমার মাথার ভিতর সবকিছু আস্তে আস্তে গুলিয়ে যাচ্ছে। এই তবে 18 নম্বর ঘরের ভূত, নাকি আমি স্বপ্ন দেখছি? বুঝলাম এই অবস্থায় সাহস হারালে চলবে না। সে যখন প্রথম থেকেই তুই তোকারি করতে শুরু করেছে তখন আমারও ভদ্রতা দেখিয়ে কাজ নেই। গলায় জোর এনে বললাম, তা তুই মরলি কি করে? আমার প্রশ্নটা কানে যেতেই তার পাংশু মুখে হাসি ফুটল। সে অনেক কথা, শুনবি? তার উৎসাহ মোটে বাড়তে দেওয়া উচিত নয়। ভূতে আমি বিশ্বাস করি না, করবও না কোনোদিন। এই ঘটনাটা যদি সত্যিই ঘটে থাকে তাহলে আমার সারা জীবন ধরে গড়ে তোলা অবিশ্বাস এক মুহূর্তে ভেঙে পড়বে। সে ব্যাপারটা আমার কাছে অনেকটা জোর করে ধর্মান্তর করার মতোই। তীব্র বেগে মাথা নেড়ে বললাম, না না, আমি কিছু শুনতে চাই না, তুই নিজে ঘরে যা। ধুর, এক ঘরে কতদিন আটকে থাকতে ভালো লাগে? ভূতেরা আবার আটকে থাকে নাকি? অদৃশ্য হয়ে যেখানে খুশি যেতে পারে তো। মৃত্যুর পর কোনো একটা জিনিসকে ঘিরে থাকতে হয় আত্মাকে। আমার আত্মা ওই ছবিটাকে ঘিরে আছে, ওটার থেকে বেশি দূরে যেতে পারি না। আমি একটু ভেবে দেখলাম মেয়েটার কপালটা সত্যিই খারাপ। কতগুলো আধবুড়ো রাজমিস্ত্রি আর চুন বালির মধ্যে কাহাতকি বা পড়ে থাকতে ভালো লাগে মানুষের। মেয়েটার যা বয়স তাতে এতদিনে তার কলেজ যাবার কথা।
আমি একটু নরম গলা করে বললাম, তা সারাদিন কি করিস ও ঘরে? সে আমার বিছানার এক পাশে বসে পড়ে বাইরের দিকে তাকিয়ে উদাস কণ্ঠে বলল, সারা সকাল ঘরের মেঝেতে শুয়ে ঘুমাই, আর রাতে বারান্দায় গিয়ে বসি। ওই ভাঙা বারান্দায়? সর্বনাশ! কেন? সর্বনাশের কি আছে? যদি ভেঙে পড়ে? ভেঙেই তো পড়েছিল, আর তাতেই তো আমি। আচমকা থেমে গিয়ে মেয়েটা কথা শেষ করলো না। আমি বুঝলাম কোনোভাবে বারান্দার রেলিং ভেঙে নিচে পড়েই সে ইহলোক ত্যাগ করেছে। অবশ্য সে যে সত্যিকারের ভূত সে নিয়ে আমি এখনো নিশ্চিত নই। মুখ চোখ তো সাধারণ মানুষের মতোই, গলার স্বরেও তো চন্দ্রবিন্দু নেই। শুধু দরজাটা যে কি করে পার হলো সেটাই আশ্চর্যের। তুই আমার ছবিটা খুলেছিস কেন? আমি ভাবনায় ডুবেছিলাম। মাথা তুলে বললাম, ছবি? ও ওটা? সবাই বলছিল ছবিটা নাকি ও ঘর থেকে সরানো যায় না। কেন সরাবে? আমার ঘর, অমনি বললেই ছেড়ে দেবো নাকি? বেশ ঝাঁজের সাথে কথাগুলো বলে উঠল সে। আমি মাথা দুলিয়ে বললাম, ভূত হওয়ার পর আর মাটি কামড়ে পড়ে থাকলে চলে না, জায়গা ছেড়ে দিতে হয়। ছেড়ে তো দিয়েইছি, ঘরে অন্য লোক এসে থাকলে আমি কি আপত্তি করেছি? অসহায় একটা ভাব ফুটে উঠল তার গলায়। তাই নাকি? আর রাত বিরেতে ঘুম থেকে উঠে বারান্দায় এসে যদি লোকে দেখে ভাঙা রিলিংয়ের উপর সাদা কাপড় পরা ভূত বসে চাঁদের দিকে চেয়ে আছে? আমি না চাইলে আমায় দেখা যায় না। তা আমাকে দেখা দিলি যে? মেয়েটা আচমকাই প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, কারণ আমার কথা বলার তো কেউ নেই। মনে মনে হিসেব কষে বুঝলাম মানুষের ঘর আঁকড়ে পড়ে আছে বলে তার ফেলো ভূতেরাও খুব একটা মেশে না তার সাথে। একাকিত্বে ভোগা ডিপ্রেসড ভূত। বন্ধু বান্ধবের সাথে ফুর্তি করার বয়স এখন তার, অথচ তার বদলে বেঘরে মোড়ে নিভৃতে জীবন কাটাতে হচ্ছে। মেয়েটার কথা ভেবে মায়ায় লাগলো আমার। বললাম, তা নামটা কি যেন তোর? সে আগের মতোই মাথা নামিয়ে ধরা গলায় ধীরে ধীরে বলল, বেঁচে থাকতে সবাই রিনি বলে ডাকত। আমি বিছানার উপর পা এলিয়ে আরাম করে শুলাম। বুকের ভিতরের ভয়টা এতক্ষণে উধাও হয়ে গিয়েছে। শুধু মনের এক কোণে অস্বস্তি দানা বাঁধছে। সত্যি ভূত দেখতে পেলাম তাহলে? এতদিন কি তবে আমার ধারণাই ভুল ছিল? না, মেয়েটা সত্যি ভূত কিনা আগে যাচাই করে দেখতে হবে। আচ্ছা, পুরো ব্যাপারটা ম্যানেজারের চাল নয় তো? এখনো সে একইভাবে মাথা নামিয়ে বিছানার এক পাশেই বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, তো তুই মরলি কি করে? ওই যে বারান্দা ভেঙে নিচে পড়ে। আয় তোকে দেখাই। আয় মানে? কোথায় যাব? আমার ঘরে। না না, ওই ঘরে বড্ড ধুলো। আমার উত্তরটা শোনার আগে সে ছুটে গেছে ঘরের বাইরে। ভূত হোক বা না হোক, ইতিমধ্যেই সে ঘাড়ে চেপে বসেছে আমার। বিছানা থেকে উঠে অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে গেলাম। ঘরটা আগের মতোই খোলা পড়ে আছে, তবে এতক্ষণে ভারী বাতাসটা বেরিয়ে গেছে ঘর থেকে। তার বদলে রিন রিনে ঠান্ডা বৃষ্টির মতো হাওয়া খেলা করছে ঘরময়। চাঁদের আলো সিমেন্টের স্তূপের উপর পড়ে সেটাকে রূপলি ধুলোর মতো মনে হচ্ছে। পিছনে তাকিয়ে তাকে দেখতে পেলাম না, শুধু ঘরের দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। আমার কেমন যেন ভয় করতে লাগলো। ছবির জায়গাটা এখনো খালি। সেদিকে তাকাতেই মনের ভিতরে তার ছায়াময় চোখ দুটো ফুটে উঠতে লাগলো। দেখছিস কি ওখানে? আচমকা জিজ্ঞাসু গলাটা কানে যেতেই আগের মতোই চমকে উঠেছিলাম, কিন্তু এবার আর ভয় পেলাম না। ছবি থেকে চোখ সরিয়ে নিয়ে বললাম, ভাবছি ঘরটা আগে কেমন ছিল। আগে বলতে? যখন তুই এখানে থাকতিস আর কি। দরজা পেরিয়ে আমি বারান্দার চৌকাঠে এসে দাঁড়ালাম।
দেখলাম সে ভাঙা রেলিংয়ের আলগা হয়ে থাকা একটা ইটের উপর বসে পিছনের দেওয়ালে পিঠ এলিয়ে দিয়েছে। চাঁদের আলো ছড়িয়ে রয়েছে তার পা থেকে মাথা অবধি। আমি যে এসে দাঁড়িয়েছি তা সে পিছনে না ফিরেই বুঝতে পারল। এই বারান্দা ভেঙে নিচে পড়ে গিয়েছিলাম, সেই থেকে ভেঙেই আছে এটা। আমি এক পা করে সেই দিকে এগিয়ে এসে বললাম, তারপর আর জোড়া লাগেনি? না, আমি লাগাতে দিইনি। সে কি করে? ও মা, ভয় দেখিয়ে। আচ্ছা, ওরা তার মানে তোকেই ভয় পায়? কেন, তুই পাচ্ছিস না? আমি ভূতে ভয় পাই না। তাহলে এখানে এসে বস দেখি। কথাটা বলে হাত দিয়ে ভাঙা রেলিংয়ের উপর একটা জায়গা দেখিয়ে দিল সে। ইট ভেঙে স্তূপ হয়ে আছে সেখানে। আমি মাথা নাড়িয়ে বললাম, ভূতে ভয় পাই না বলেছি, তা বলে এত তাড়াতাড়ি মরার ইচ্ছে নেই। ভরসা রাখ আমার উপর, কিচ্ছু হবে না। আমি মনে মনে প্রমাদ করলাম, ভূতেই বিশ্বাস করি না, আমার আবার তার উপর নাকি ভরসা। যাই হোক, তার বাড়ানো হাতটা উপেক্ষা করতে পারলাম না। আমি সেটা ধরতে আলতো করে টান দিল সে। আমি গিয়ে বসলাম একখানা সিমেন্টের চাইয়ের উপর। দেখলি, ভাঙলো না তো? আমি নিচে তাকিয়ে দেখলাম আমার পা থেকে ফুট তিনেক নিচেই লাইট পোস্ট, আর তার আলোটা দিব্যি জ্বলছে। মাথার ভিতরে সবকিছু এমন ভূ হয়ে আছে যে একটা সিগারেট না ধরালেই নয়। এদিকে দেশলাই জ্বালানোরও উপায় নেই। ভূত হাত দিয়ে মাথার চুল সরাতে সরাতে বলল, প্রথম দিকে যারা এ ঘরে থাকতে আসতো তাদের মজা করে ভয় দেখাতাম, সেই থেকেই কাল হলো। ঘরটা তো বন্ধ হয়ে গেলই, লোকজনও আর এদিকে আসতে চায় না। সেটাই স্বাভাবিক, ম্যানেজারটা আগে থেকেই ভয় দেখিয়ে দেয়। এই কি বলে রে? বলে 18 নম্বর ঘরে নাকি ভূত আছে, আর যারা ভূতে বিশ্বাস করে না তাদের বলে রেনোভেশনের কাজ চলছে। রিনোভেশন না ছাই, আমার পড়ার টেবিলটা তুলে নিয়ে গেছে, মা বাবার ছবিটা দেয়াল থেকে খুলে নিয়ে গেছে, আমারটাও খুলে নিয়ে যাচ্ছিল, বাধ্য হয়ে আবার ভয় দেখাতে হলো। গলায় বেশ স্পষ্ট রাগের আভাস পেলাম। তার মানে এটা তোদেরই বাড়ি? হ্যাঁ, আমি মারা যাওয়ার পরে মা বাবা বাড়িটা বেচে দেয়। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। মেয়েটা যে কি করে মারা গেল সেটাই আমার কাছে এখনো স্পষ্ট নয়। রেলিংয়ে যেটুকু এখনো দাঁড়িয়ে রয়েছে তাতে বোঝা যায় সেটা ফুট তিনেক উঁচু। এই বয়সের একটা মেয়ে শুধু ঝুঁকতে গিয়ে যে সেটা ভেঙে ফেলবে তা তো হতে পারে না। তার দিকে তাকিয়ে দেখলাম সে আগে থেকেই আমার মুখের দিকে তাকিয়ে আছে। এবার সে দেওয়াল থেকে পিঠ তুলে সামনের দিকে ঝুঁকে পড়ল। অমনি চুলগুলো সামনে এসে গোটা মুখ ঢেকে ফেলল তার, একেবারে ইংরেজি সিনেমার ভূতের মতো। সমস্ত ঝুঁকে পড়া চুলকে হাত দিয়ে চিরে দুই দিকে সরিয়ে দিল ধীরে ধীরে। খানিকটা দুঃখ জড়ানো গলায় বলতে লাগলো, তখন আমার বয়স 16-র কাছাকাছি। খ্যাপাটে ছিলাম বলে লোকে আমায় পাগল বলতো, তাতে অবশ্য আমার খারাপ লাগতো না। শুধু মনে হতো আমি তো মেয়ে, তাহলে পাগলি বলা উচিত। বেশ চলছিল তো একদিন রাতে ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখলাম যে আমার পিঠে দুটো ডানা গজিয়েছে, আর আমি সেই ডানায় চড়ে এই বারান্দা থেকে দিব্যি চাঁদের দিকে উড়ে যাচ্ছি। সেদিন ঘুম ভেঙে যাওয়ার পর আর অতটা ভাবিনি স্বপ্নটা নিয়ে, কিন্তু পরের দিন আবার সেই একই স্বপ্ন দেখলাম। তারপর দিন আবারও। আস্তে আস্তে মনে হতে লাগলো যে একদিন সত্যিই আমার পিঠে ডানা গজাবে। কিছুদিন পর ধারণাটা বিশ্বাসে বদলে গেল। আমি রোজ সন্ধ্যায় এই বারান্দায় এসে দাঁড়াতাম, কিন্তু কিছুই হতো না। একটু পরে মা ডাক দিলে আবার ঘরে ফিরে যেতাম। বাবা মা বিশ্বাস করবে না জানি, কিন্তু বন্ধুদের বললে তারাও হাসাহাসি করত। জেদ চেপে গেল, যদি ডানা নাই গজায় তাহলে স্বপ্নটা দেখি কেন বারবার। শেষে একদিন খেয়াল করলাম স্বপ্নে আমি বারান্দায় দাঁড়ালেই ডানাটা গজায় না। আমি রেলিংটার ওপর উঠে দাঁড়াই, তারপর হাত দুটোকে দুদিকে ছড়িয়ে চোখ বন্ধ করে ঝাঁপ দিই। হাওয়ায় ভাসতে ভাসতেই গজিয়ে যায় দাঁড়াটা। মনে মনে ঠিক করলাম তাই করব। পরের দিন সন্ধ্যায় বারান্দায় এসে ঠিক সেইভাবে রেলিংটার ওপর উঠে দাঁড়ালাম।
হাত ছড়িয়ে চোখ বুজে সবে ঝাঁপ দিতে যাব, এমন সময় পাটা টলে গেল। পুরনো রেলিং তো, আমার ওজন নিতে পারেনি, জোরে আওয়াজ করে ভেঙে গেল সেটা। সেই সাথে খানিকটা ইট আর সিমেন্টও। আমিও নিচে এসে পড়লাম। তারপর থেকেই মনে হয় মরে গেছি। কথাগুলো শুনতে শুনতে আমার বেশ হাসি পাচ্ছিল। তাও একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, ওয়ার্ল্ড মেসেজ। মানে লোকে যে কেন তোকে পাগল বলতো এবার বুঝতে পারছি। পাগলের কি আছে? কোনো কিছু বিশ্বাস করলে তার জন্য একটু ঝাঁপ দেওয়া যায় না? ঝাঁপ দেওয়া যাবে না কেন, কিন্তু তারপর নিচে পড়ে এরকম পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। তুই বড় বেরসিক। এখানে আনাই ভুল হয়েছে। আগেই বলেছিলাম। তোকে ঘরের দরজা খুলতে কে বলেছিল? ছবির উপর টর্চ ফেলতে কে বলেছিল? আমি দেখছিলাম ঘরে ভূত আছে কিনা। তারপর কি দেখলি? দেখলাম ভূত থাকলেও সে একান্তই গোবেচারা আর বদ্ধ পাগল। পাগল না, পাগলি। ওই হলো। হঠাৎ কি যেন মনে পড়তে সে বারান্দা ছেড়ে উঠে পড়ল। তারপর দরজার দিকে এগোতে এগোতে বলল, তুই একটা ছাগল, কিছুই বিশ্বাস করতে চাস না। ছেলেবেলায় শুনেছিলাম আমার মা নাকি কয়েকবার ব্লাডি মেরিকে দেখেছে। আমার বিশ্বাস হয়নি। রিমি হাঁটা থামিয়ে পিছন ঘুরে বলল, ব্লাডি মেরি কি? কিছুই না, ইংল্যান্ডের এক পুরনো লিজেন্ড। ব্লাডি মেরি হলো এক ডাইনি। সে কখনো উপকারী দয়ালু, আবার কখনো ভয়ানক খুনি। তো তাকে ডাকার আবার একটা বিশেষ পদ্ধতি আছে। চাঁদনি রাতে কোনো কিশোরী মেয়ে পিছন ফিরে সিঁড়ির নিচ থেকে উপরে উঠবে, হাতে থাকবে একখানা মোমবাতি আর একটা আয়না। তো এইভাবে পিছন পায়ে সিঁড়ি ডিঙোতে ডিঙোতে 3 বার ব্লাডি মেরি বলতে হবে। সাথে সাথে আয়নায় ব্লাডি মেরিকে দেখা যাবে। তারপর সে যদি ভালো হয় তো কিছু বরচর চেয়ে নেওয়া যেতে পারে, আর যদি খারাপ হয় তাহলে ঘাড় মোটকে রক্ত খাবে। সে মন দিয়ে কিছু যেন ভাবতে ভাবতে স্বগদুক্তি করলো। কিন্তু আমার রক্ত কি করে খাবে? তা বটে, চোরের ঘরে চুরি হয় না। আমরা এতক্ষণে হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে এসে পড়েছিলাম। সে এক দৃষ্টে সিঁড়ির নিচের ধাপের দিকে তাকিয়ে আনমনে বলল, মোমবাতি তো আমি থাকলে জ্বলবে না। মহা ঝামেলা তো, বলছি এসব গল্প কথা। আমার কথা কানেই নিল না সে। একতলায় রাধুনির ঘরের পাশে একটা আয়না ছিল। দৌড়ে গিয়ে সেটা খুলে নিয়ে উপরে চলে এলো সে। মোমবাতির বদলে বাহাতে থাকলো আমার টর্চটা। আয়নাটা আরেক হাতে ধরে ধীরে সুস্থে সিঁড়ির নিচে গিয়ে পিছন ফিরে দাঁড়ালো সে। আমি একটু দূরে দাঁড়িয়ে মজা দেখতে লাগলাম। তার চোখ আয়নার উপর স্থির। ধীরে ধীরে একটা পায়ের গোড়ালি সিঁড়ির উপর উঠে এলো। ব্লাডি মেরি। হাতে ধরা আয়নাটা তীর তীর করে কাঁপছে। সেটা ভয় না উত্তেজনায় বুঝতে পারলাম না। সিঁড়ির উপর আরেক ধাপ পিছিয়ে এলো সে। ব্লাডি মেরি, ব্লাডি মেরি। এই 3 নম্বর ব্লাডি মেরি বলার সাথে সাথেই ভয়ানক এক কাণ্ড ঘটে গেল। না দেখে সিঁড়ির একদিকের কোণে পা ফেলাতে তার পাটা গেল পিছলে, আর অমনি সমস্ত দেহটা সিঁড়ির ধাপ পেয়ে হুমড়ি খেয়ে পড়ল নিচের দিকে। আয়নাটা মাটিতে পড়ে ঝনঝনিয়ে ভেঙে গেল। টর্চটা গড়াগড়ি খেতে লাগলো মেঝের উপর। আমি তড়ি ঘড়ি সেই দিকে ছুটে গিয়ে দেখলাম কোনো রকমে উঠে বসে খানিকটা সামলে নিয়েছে সে। কপাল ফেটে সরু রক্তের ধারা নেমেছে। সেদিকে তাকিয়ে আমি হাসতে হাসতে বললাম, হয়েছে তো, এবার আয়না দেখ, সাক্ষাৎ ব্লাডি মেরি দেখতে পাবি। সে গোমড়া মুখে কপাল মুছতে মুছতে বলল, আর একটু হলেই দেখতে পেতাম, ধ্যাৎ তেরি। এরপর প্রায় জোরজার করে আমাকে ছাদে নিয়ে গেল সে। ঠিক কোন জায়গাটায় সেই জামা কাপড় মেলতো, কোথায় দাঁড়িয়ে চুল শুকাতো, কোনখানে জুতোর বাক্সে বিড়াল রাখতো, এই সবই দেখে বেড়াতে হলো আমাকে। ভূতের দাবি, না মেনেও বা উপায় কি বলুন। শেষে ম্যানেজারের দরজায় 4 বার টোকা দিয়ে তাকে ভয় দেখিয়ে আবার সিঁড়ি দিয়ে নেমে এলো 3 তলায়। আমিও এলাম পিছন পিছন। বেশ বুঝতে পারছি এতদিন মানুষের দেখা সাক্ষাৎ না পেয়ে সে বেচারা একেবারে হাঁপিয়ে উঠেছিল। আমারও খারাপ কাটছে না সময়টা। শুধু এতদিনের জমানো অবিশ্বাস সব এক রাতেই মুছে গেল, সেটাই যা দুঃখের।
তেতলায় এসে আবারও আমার ঘরেই ফিরে এলাম। আমি হাঁপিয়ে গিয়েছিলাম। রিনির উৎসাহে কিন্তু এতটুকু ভাটা পড়েনি তো, বরঞ্চ দ্বিগুণ আগ্রহে বলল, চল কিছু খেলা যাক। খেলা? তোর বয়স 16 হতে পারে, আমার না। আমিও আর 16 নই। মরে গেলে কি বয়স বাড়ে না? আমি কি করে জানবো? আগে ভূত দেখেছি নাকি? এত বড় বাড়ি, তার উপর অন্ধকার। লুকোচুরি খেলবি? হ্যাঁ, সেই তুই অদৃশ্য হয়ে যা আর আমি খুঁজে মরি আর কি। কেন? দেশলাই ঘষলাই বুঝতে পারবি আমি সামনে আছি কিনা। অত দেশলাই কাঠি নেই আমার কাছে। আর তাছাড়া, আমি কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। সে ভুরু কুচকে আমার পাশে বসে পড়ে বলল, তাছাড়া কি? আমি চুপ করে বসে রইলাম। এ ঘরে আলো অপেক্ষাকৃত কম। আমরা জানলার দিকে পিছন ফিরে বসে আছি, তাই কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না। আমার কাঁধে একটা হাত রাখলো রিনি। বল, কি বলছিলি? আমি চাই না তুই অদৃশ্য হোস। কেমন যেন চাপা হাসির শব্দ হলো। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, কাল সকাল হলে তো অদৃশ্য হতেই হবে। সে তখন দেখা যাবে না হয়। কিন্তু তুই যে বললি ভূতে বিশ্বাস করিস না, লোকে জিজ্ঞাসা করলে কি বলবি? বলবো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর মনে মনে অবিশ্বাস করবি? তাহলে ওই বিশ্বাসে ভর করে একটু ঝাঁপ দেবো তোর মতো। তারপর পঞ্চত্ব প্রাপ্তি হলে? তাহলে তো আরোই ভালো। এখানে এসে পাকাপাকি বাসা বাঁধব। সে খিলখিল করে হেসে উঠল। আমার চোখ পড়ল টেবিলের উপরে রাখা সেই ছবিটার উপরে। ছবিটার পিছনেই জানালা। সেই জানলার ফাঁক দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। সবকিছু উল্টো উল্টো দেখছি। পাশের বাড়ির ছাদ, অ্যান্টেনা, মাথার উপর মাটি আর পায়ের নিচের আকাশ, কোনো কিছুই পাল্টে যায়। খালি আমি উল্টো হয়ে শুয়েছি। নিজের চোখে অবিশ্বাস করি কি করে? ভূত দেখছি নিজের চোখের সামনে। শুধু কি দেখছি, রীতিমতো দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছি তার সাথে। না, নিজেকেই যেন চিনতে পারছি না আমি। রিনি এতক্ষণে জানলার পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমার দিকে তাকিয়ে সে ধরা গলায় জিজ্ঞেস করলো, কাল সকালেই চলে যাবি? হ্যাঁ, সেরকমই তো কথা আছে। আর আসবি না এখানে? কি জানি, ঠিক নেই। ঠিক নেই মানে? মানে এসে কি করব? আশ্চর্য, চাইছিসটা কি তুই? সত্যি বলবো? বল। তোকে দেখতে না পেলে খারাপ লাগবে। আমি তো এখানেই আছি, এলেই দেখা হয়ে যাবে। এখানে এলেই যে আবার একই স্বপ্ন দেখবো, তার তো কোনো মানে নেই। কথাটা কানে যেতেই তার গলার স্বর পাল্টে গেল। পরে ঠান্ডা শব্দগুলো কানে আসতেই কেমন যেন ভয় করলো আমার। মানে তুই এটাকে এখনো স্বপ্ন ভাবছিস? তবে নয় তো কি, শুধু ভূত হলেও না হয় মানা যেত। এ আবার ডানাওয়ালা ভূত। গাঁজাখুরিরও একটা লিমিট আছে। আমার একটা কথাও বিশ্বাস করিসনি, তাই না? অভিমানী স্বরে কথাটা বলে আমার দিকে বেশ খানিকটা সরে এলো সে। তখন একটা কথা বলেছিলাম তোকে, ওয়ার্ল্ড মেসেজ মানে কি বলতো? জানি না। বেশ খানিকটা রাগ আর অভিমান ভরা স্বর ভেসে এলো। একটু আগে সেই প্রাণোচ্ছল ভাবটা পুরোপুরি সরে গেছে তার মুখ থেকে। মানে এই যে আমরা নিজের চারপাশে একটা ইচ্ছে মতো জগৎ কল্পনা করে নিই, তারপর যখন বুঝতে পারি যে সত্যিকারের জগৎটা ঠিক সেরকম নয়, সে কথা বুঝতে পারলে না দেখবি আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে ওঠে। একই বলে ওয়ার্ল্ড মেসেজ। সে আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিল। নিঃশ্বাসের শব্দ বেড়ে উঠেছে। কোনো একটা কারণে আমার চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। আমি বেঁচে থাকতেও কেউ বিশ্বাস করেনি আমাকে, আজ তুইও করলি না। বেশ, আমিও দেখব। সেদিন যা করেছিলাম আজও তাই করব। শুধু মনে রাখিস, আমি যদি সত্যিই উঠতে পারি তাহলে আর ফিরবো না এখানে, আর দেখতে পাবি না আমাকে। কথাটা বলে সে আর দাঁড়ালো না। এক ছুটে এগিয়ে গেল লনের দিকে।
তার মিলিয়ে আসা গলার স্বর আমার ফাঁকা ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে প্রথমটায় হকচকিয়ে গেছিলাম আমি। সেটা কেটে যেতেই এক ঝটকায় উঠে পড়লাম বিছানা থেকে। তার পায়ের আওয়াজ এতক্ষণে 18 নম্বর ঘরের চৌকাঠ পেরিয়েছে। আমি সেই দিকে দৌড় দিলাম। বুকের ভিতর কিরকম যেন একটা চাপা অনুভূতি ছটফট করতে শুরু করেছে। তবে কি সত্যিই সে আমার কল্পনা নয়? এই কি তবে বাস্তব? না, আর এসব ভাবার সময় নেই। শুধু জানি এই মুহূর্তে আমি রিনিকে হারাতে চাই না, কিছুতেই না। ঘরের কাছে পৌঁছে দেখতে পেলাম তাকে। আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সে, ডাগর ডাগর চোখে সেই বুক চেরা দৃষ্টি। সেই অন্ধকারের চাদর সরিয়ে জ্যোৎস্নায় ভেসে যাওয়া মুখ। অভিমানে তীর তীর করে কাঁপছে ঠোঁট দুটো। দাঁড়া, পাগলামি করিস না। আমি হাত তুলে বাধা দিলাম তাকে। তার দুগাল জুড়ে অদ্ভুত কোমল একটা হাসি ফুটে উঠল। আমি দৌড় দিলাম তার শরীর লক্ষ্য করে। তার সাথে সাথে তার পায়ের নিচে একটা ইট খসে পড়ল। সেই সাথে রিনিও ধীরে ধীরে মিলিয়ে আসতে লাগলো ভাঙা বারান্দাটায়। সেদিকে ছুটে গিয়েও আর কাউকে দেখতে পেলাম না আমি। একটু আগে ঠিক এইখানেই তো বসেছিলাম দুজনে। এখন সমস্ত জায়গাটা খা খা করছে। রিনি! শূন্য গাছপালার ডালে নামটা বারবার ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো। বাইরে থেকে ঝিঝির এক টানা শব্দ আসছে, তাছাড়া আর কিছুই নেই। পিছিয়ে এসে ঘরের চৌখাটে বসে পড়লাম আমি। মনে হলো বারান্দার ভাঙা ইটগুলোর মতোই আমিও তাকে ধরে রাখতে পারিনি। মনের গভীরে অবিশ্বাসের ঝড় টেনে নিয়ে গেছে তাকে। আকাশের ঠিক মাঝে ওই গোল চাঁদ এখনো আগের মতোই ফুটে আছে। আমি চোখ বুঝলাম, সত্যিই কি স্বপ্ন দেখছি? ম্যানেজারের ডাকে ঘুম ভাঙল সকালে। কাল রাতে দরজা খুলে রেখেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালের চা দিতে এসে আমাকে ঘুমিয়ে থাকতে দেখে বেশ খানিকটা অবাকই হয়েছেন ভদ্রলোক। আমি চোখ খুলে চারপাশটা একবার ভালো করে দেখে ঠাউর করার চেষ্টা করলাম। টেবিলের উপরে কোনো ছবিই নেই। আড়মোড়া ভেঙে ঘুমের ঘোরটা কাটিয়ে নিয়ে জিজ্ঞেস করলাম, কটা বাজে বলুন তো? 9:30। আরে আপনি তো দেখছি মরার মতো ঘুমান। না, আসলে কাল রাতে রাতে কি ঘুম হয়নি? না, ভালোই হয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো। ম্যানেজার টেবিলের উপর চায়ের ঢাকনাটা সরাতে সরাতে বললেন, কি কথা বলুন তো? কাল রাতে কি আপনি একবার উপরে এসেছিলেন? রাতে? ধুর মশাই, আপনি নিজেই তো বললেন যে ডিনার লাগবে না। আসেননি তার মানে? না। অর্থাৎ পুরোটাই স্বপ্নই ছিল, এমনকি 18 নম্বর ঘরের দরজা খোলা পাওয়াটাও। মনটা কেমন যেন খিচড়ে গেছিল। বিছানা ছেড়ে উঠে বললাম, তা দিব্যি তো গাঁজা করে দিলেন কাল। ভূতের তো টিকিও দেখতে পেলাম না। আসলে ভূতে আমারও ঠিক বিশ্বাস হয় না। লোকে ভয় পায়, তাই সতর্ক করে দেওয়া আর কি। আচ্ছা, ওই 18 নম্বর ঘরের চাবিটা আছে আপনার কাছে? সকালে চাবি চাইছেন? রাতে সাহস হয়নি বুঝি? ভাবছিলাম চলেই যখন যাব তখন একবার দেখে যাব। তা বেশ, চাবি তো আমার ট্যাকেই থাকে, এই নিন। ম্যানেজার প্যান্টের পকেট থেকে একখানা চাবির রিং বের করে আমায় এগিয়ে দিলেন। তারপর কি যেন একটা কাজের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন ঘর থেকে। একটু পরে আমিও জামা কাপড় পরে ব্যাগের জিনিসপত্র ঢুকিয়ে লনে পা বাড়ালাম। একটা অজানা অনুভূতি বারবার গলা ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। সবটাই স্বপ্ন দেখলাম,
সবটাই আমার মনের কল্পনা শুধু? যদি সত্যিই তাই হয় তাহলে আমার এতদিনের জমানো বিশ্বাসে আঁচড় লাগবে না এক ফোঁটাও। সেটা ভেবেও অস্বস্তিটা কমছে না। হাজার ভাবনা জড়ো হচ্ছে মাথায়। সেগুলো আপাতত সরিয়ে রেখে চাবি দিয়ে 18 নম্বর ঘরের দরজা খুলে ফেললাম আমি। নিচে যখন নামলাম তখন বাইরে ভালো মতন রোদ উঠেছে। হোটেলে আরো একটা কর্মব্যস্ত দিনের শুরু। টাকা পয়সা মিটিয়ে সইসাবুত করে হোটেল থেকে বেরিয়ে এলাম আমি। ফেরার সময় ম্যানেজারের সাথে একবার চোখাচোখি হতেই তিনি হাসলেন। বেশ কিছু দূর হেঁটে এসে আমি দাঁড়িয়ে পড়লাম। চারপাশে তাকিয়ে একবার দেখে নিলাম কেউ দেখছে কিনা। তারপর আস্তে আস্তে হাতের ব্যাগটা খুলে ছবিটা বের করে আনলাম। রিনির সেই ছবিটা 18 নম্বর ঘরের দেওয়ালে সত্যিই ঝুলছিল। কাল রাতের স্বপ্নটা কতটা সত্যি তা আমি জানি না, শুধু এটুকু জানি রিনিকে দূরে যেতে দেওয়া চলবে না। এই ছবিখানাতেই আটকে আছে সে। তার কোকড়ানো চুলের ঢল, তার টিয়া পাখির মতো বাঁকানো নাক, ঠোঁটের কোণে লেগে থাকা আলগা হাসির আভাটুকু, এটা আমি আর হাতছাড়া করছি না। ছবিটা আবার ব্যাগে চালান করে চেন টেনে দিলাম আমি। মাথাটা ধরে আছে। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ডগায় ধরলাম। দেশলাই জ্বালাতে গিয়ে মুশকিলটা হলো, একটাও কাঠি জ্বলছে না। সবকটা কি একসাথে নষ্ট হলো? ধুর ধুর, কি রে বাবা। শুনছিলেন শায়ক আমানের গল্প অবলম্বনে নিজের চোখে না দেখলে। আমাদের আজকের গল্পে রিনির চরিত্রে রিয়া, ম্যানেজারের ভূমিকায় রোহন, রামবাবুর কণ্ঠে সম্রাট, শ্যামবাবুর গলায় অরুণাভ, সবশেষে গল্পের সূত্রধার, গল্পকথক আমি অনিক। আমাদের আজকের গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে সম্রাট রায়। আমাদের আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন কোনো গল্পকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।